আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের মেইনে আইসের গুলিতে বৈধ অভিবাসী নিহত, এক সপ্তাহে দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনায় শহর জুড়ে বিক্ষোভ। নিউ ইয়র্কের ম্যানহাটনে গৃহহীনদের অবৈধ আস্তানা নিয়ে সংকটে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা, এলাকা জুড়ে অপরাধ বিশৃঙ্খলার রাজত্ব। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প মনোনীত প্রার্থী টড ব্ল্যাঞ্চকে নিয়ে বিতর্ক, রাজনৈতিক স্বার্থে বিচার বিভাগকে ব্যবহারের অভিযোগ। এবং হরমুজে পণ্যবাহী জাহাজ থেকে 20% টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের, গৃহবন্ধু ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। প্রথমেই ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের মেইন স্টেটের বিটফোর্ডে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের কর্মকর্তার গুলিতে এক বৈধ কলম্বিয়ান অভিবাসী নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানের মুখে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এই ঘটনার পর শহর জুড়ে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নাফিস ইফতেখার জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মেইন স্টেটের বিটফোর্ড শহর এখন উত্তাল। সোমবার আইস কর্মকর্তার গুলিতে ২৬ বছর বয়সী কলম্বিয়ান যুবক নিহত হওয়ার পর রাজপথে নেমে এসেছেন শত শত মানুষ। ভয় নয়, ভালোবাসাই আমাদের শক্তি, এমন স্লোগান দিয়ে ব্যানার ও ফেস্টুন হাতে অভিবাসী অধিকার রক্ষা সংগঠন এবং সাধারণ মানুষ আইস কর্মকর্তাদের বেপরোয়া আচরণের তীব্র প্রতিবাদ জানান। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, বহিষ্কারের আদেশ থাকা এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালানোর সময় গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালান আইস কর্মকর্তা। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটিকে আইসের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর আহত চালক স্পষ্ট চিৎকার করে বলেছিলেন সে থামার চেষ্টা করেছে। তবে অভিযানের সময় কর্মকর্তাদের শরীরে কোনো বডি ক্যামেরা সচল ছিল না। And I clearly heard the victim say, "I tried to stop." Clearly heard him say that. এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওয়াশিংটনেও রাজনৈতিক পারদ চড়ছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এই ঘটনার তীব্র সমালোচনা করে ট্রাম্পের অভিবাসন নীতিকে ব্যর্থ আখ্যা দিয়েছেন। Billions of taxpayer dollars are being used by ICE to brutalize and kill American citizens and violently target law-abiding immigrant families and communities, including in Maine earlier today. একই সাথে মেইনের স্বাধীন সিনেটর অ্যাঙ্গাস কিং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। বর্তমানে এফবিআই এবং মেইনের অ্যাটর্নি জেনারেলের অফিস যৌথভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক গণ ডিপোর্টেশন অভিযানের পর দেশজুড়ে এটি নবম মৃত্যুর ঘটনা। বিশ্লেষকদের মতে আইস কর্মকর্তাদের এমন অনিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক অভিযান বন্ধ না হলে সাধারণ প্রবাসীদের মাঝে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলার সংকট তৈরি করেছে গৃহহীনদের বিশাল অবৈধ আস্তানা। ঐতিহাসিক ইন্ট্রোপিড মিউজিয়াম এলাকা থেকে শুরু করে প্রায় 12টি ব্লক জুড়ে এখন কেবলই অপরাধ আর বিশৃঙ্খলার রাজত্ব। স্থানীয় বাসিন্দারা একে আইনহীন নরক হিসেবে আখ্যা দিয়ে দ্রুত সিটি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাফিমুল ইসলাম জানাচ্ছেন। ব্যস্ত ও সুন্দর নিউ ইয়র্কের ম্যানহাটন এখন যেন এক অচেনা নগরী। বিখ্যাত ইন্ট্রোপিড সি এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের ঠিক পাশেই গড়ে উঠেছে এই বিশাল অবৈধ আস্তানা।
ফুটপাত দখল করে একের পর এক তাঁবু গেড়ে বসেছে শত শত গৃহহীন মানুষ। দেখতে দেখতে এই ক্যাম্প এখন প্রায় 12টি ব্লক জুড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় এখন আর কোনো আইন কানুন বলতে কিছু নেই। মাদক কেনাবেচা, মারামারি, চুরি এবং পথচারীদের উপর হেনস্থা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী ও শিশুরা এই রাস্তা দিয়ে চলতে চরম আতঙ্ক বোধ করছেন। পরিস্থিতি ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ী সংগঠনগুলো বারবার সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুতি জানালেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। পুলিশের পক্ষ থেকে মাঝে মাঝে টহল দেওয়া হলেও এই বিশাল আস্তানা উচ্ছেদে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। স্থানীয়দের ক্রমাগত অভিযোগ আর সমালোচনার মুখে পড়েছে সিটি প্রশাসন। সিটি মেয়র জোহরান মামদানি এবং তার প্রশাসন এই মুহূর্তে এই বিশাল বসতি উচ্ছেদে না করার নীতিতে হাঁটছেন, যা নিয়ে খোদ নিউ ইয়র্কবাসীদের মধ্যেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী টড ব্ল্যাঞ্চের সিনেট শুনানির আগে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবীর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে বিচার বিভাগকে ব্যবহারের অভিযোগ তুলেছেন 1200 জন প্রাক্তন বিচার বিভাগীয় কর্মকর্তা। সোচ্চার হয়েছেন জেফ্রি এপস্টেইনের নির্যাতনের সার্ভাইভাররা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সিনেট জুডিশিয়ারি কমিটির সামনে কঠিন জেরার মুখে পড়তে যাচ্ছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। কোনোভাবেই যেন ব্লাঞ্চের মনোনয়ন নিশ্চিত করা না হয় এ বিষয়ে সিনেটকে যৌথ চিঠিতে আহ্বান জানিয়েছেন 1200 সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা। তাদের অভিযোগ, ট্রাম্পের প্রতি অন্ধ আনুগত্য দেখাতে গিয়ে ব্লাঞ্চ শত শত সরকারি কর্মকর্তা এবং আইনজীবীকে বেআইনিভাবে চাকরিচ্যুত করেছেন। ইতিমধ্যে বাধ্য হয়ে চাকরি ছেড়েছেন মোট আইনজীবীর 1/4। সাবেক ইউএস অ্যাটর্নি এবং আইন অধ্যাপক জয়েস ভ্যান্স বলেছেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন থেকে শুরু করে প্রেসিডেন্ট ট্রাম্পের করফাঁকিকে আইনি ঢাল দেয়া সবখানেই ব্লাঞ্চের পক্ষপাত স্পষ্ট। ব্লাঞ্চের বিরুদ্ধে মাঠে নেমেছেন জেফ্রি অ্যাপস্টেইনের নির্যাতন সার্ভাইভাররা। এক আবেগঘন পোস্টে ব্লাঞ্চের নিয়োগের বিরুদ্ধে সিনেটরদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, অ্যাপস্টেইনের মামলার নথিপত্র প্রকাশের সময় অপরাধীদের পরিচয় আড়াল করে উল্টো ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ব্যবস্থা করেছেন ব্লাঞ্চ। জেফ্রি অ্যাপস্টেইন মামলার একজন সার্ভাইভার বলেন, অপরাধীদের রক্ষা করতে গিয়ে হাজারো ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়া সেই টড ব্লাঞ্চকে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগকারী কর্মকর্তা বানানোর চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে, টড ব্লাঞ্চের নিয়োগ নিশ্চিত হলে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা চিরতরে ধ্বংসের মুখে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই। সরকারি প্রযুক্তি সেবাকে আরও দ্রুত কার্যকর করতে পাবলিক ইন্টারেস্ট টেকনোলজি ক্রুজ চালু করলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কের খনি আইল্যান্ডের একটি গো কার্ট ট্র্যাকে নতুন এই উদ্যোগের উদ্বোধন করেছেন মামদানি। মেয়র জানান, প্রথম ধাপে 5টি প্রযুক্তি দল গঠন করা হবে, যারা সরকারের বিভিন্ন নীতিকে কয়েক মাসের মধ্যে কার্যকর ডিজিটাল সেবায় রূপ দেবে। সিটি হল জানিয়েছে 30 জন পূর্ণকালীন প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে। এজন্য নগর প্রশাসনের বাজেট থেকে $5.24 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে। And we will have 4 additional project-specific pit crews that will similarly make life more affordable for New Yorkers by making city platforms easier to use. One of these teams will be launched with support from the Rockefeller Foundation via the Mayor's Fund. We are deeply grateful for their partnership. নিউ ইয়র্কে এআই ডেটা সেন্টার নির্মাণ 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন গভর্নর ক্যাথি হোকুল। পদক্ষেপটি এমন সময় নেওয়া হয়েছে যখন এআই ডেটা সেন্টারগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ শক্তি ও পানির চাহিদা নিয়ে উদ্বেগ বাড়ছে। গভর্নরের কার্যালয় জানিয়েছে, এ আদেশের ফলে নতুন ডেটা সেন্টারের নির্মাণের অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হবে এবং পরিবেশগত প্রভাব, শক্তির চাহিদা, পানির ব্যবহার এবং অন্যান্য বিষয় বিবেচনা করে মানদণ্ড তৈরির নির্দেশ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেটে গোল্ড মাউন্টেন দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নি নির্বাপন বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গানিসন কাউন্টির দক্ষিণ পশ্চিমে সিলভার জ্যাক জলাশয়ে বিমানটি আছড়ে পড়ে।
পরে কাউন্টি শেরিফের কার্যালয়ের একটি বিশেষ ডুবুরি দল জলাশয় থেকে নিহত পাইলটের মরদেহ উদ্ধার করে। ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার সদ্য প্রয়াত প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের শূন্য আসনে তার বোন ডার্লিন গ্রাহাম নার্ডনকে সাময়িক প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনে সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার ঘোষণা করেন ডার্লিন আগামী জানুয়ারি পর্যন্ত তার ভাইয়ের বাকি মেয়াদের দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে তিনি সাউথ ক্যারোলাইনার ইতিহাসে প্রথম নারী সিনেটর হওয়ার গৌরব অর্জন করলেন। গত সপ্তাহের শেষে ৭১ বছর বয়সে মারা যান লিন্ডসে গ্রাহাম। লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর এই আসনটি ফিরে পেতে রিপাবলিকান দলের শীর্ষ রক্ষণশীল নেতাদের মধ্যে জোর তৎপরতা ও রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী মাসে আসনটির জন্য বিশেষ উপনির্বাচন হবে। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় চায় বাংলাদেশ। এলডিসির গ্রুপের পক্ষে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকট এবং বৈশ্বিক অভিঘাতের কারণে বাংলাদেশ ও নেপাল এলডিসি থেকে উত্তরণে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। উপদেষ্টা বলেন, জটিল অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য এই অতিরিক্ত সময় কোনো বিলাসিতা নয়। তিনি আরও বলেন, বর্তমানে এলডিসি থেকে উত্তরণের বিভিন্ন পর্যায়ে থাকা ১৪টি দেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিকতা সহায়তা অপরিহার্য। Due to unprecedented political, macroeconomic, environmental, and external shocks, Bangladesh and Nepal have requested a 3-year extension of their preparatory period until November 2029. সবচেয়ে বড় ফুটবল উৎসবে মেতে উঠেছে বিশ্ব। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো যৌথ আয়োজনের এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। সুব্রত চৌধুরী জানাচ্ছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বিশ্বকাপ নিয়েছিল ব্যাপক উন্মাদনা। প্রবাসীদের চায়ের আড্ডা, রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টার, পারিবারিক আয়োজন কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে ফুটবল ছিল আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। কেউ জীবনের প্রথম বিশ্বকাপ সরাসরি মাঠে বসে দেখেছেন, কেউ বা দেখেছেন ওয়াচ পার্টিতে জায়ান্ট স্ক্রিনে। বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ না করলেও প্রথম দিন থেকেই বিশ্বকাপের সাথে আষ্টপৃষ্ঠে জড়িয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের সময় সঞ্জয়ের পোশাকে বাংলাদেশের জাতীয় পতাকা ও রয়্যাল বেঙ্গল টাইগারের মুখচ্ছবি প্রদর্শন, ম্যাটলাইফ স্টেডিয়ামের ভিআইপি লঞ্চে বাংলাদেশি আমেরিকান শিল্পী জিহান ওয়াজেদের 40 ফুট দীর্ঘ ও 16 ফুট প্রস্থের বিশাল মুরাল, স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশিদের অংশগ্রহণ, খেলা চলাকালীন গ্যালারিতে জাতীয় পতাকা হাতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি, এই সবকিছুই বিশ্বকাপ ফুটবলে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি জানান দিয়েছে। বিশ্বকাপকে ঘিরে প্রবাসীদের ব্যবসায়িক ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। প্রবাসীদের বিভিন্ন দোকানে দেদারসে বিক্রি হয়েছে বিভিন্ন দেশের জার্সি, পতাকা, স্কার্ফ ও স্মারক সামগ্রী। আর মাত্র কয়েকটা দিন, এরপর বিশ্বকাপ শেষ হয়ে যাবে, আলো নিভে যাবে, গ্যালারি হয়ে যাবে ফাঁকা, কিন্তু থেকে যাবে কিছু ছবি, কিছু গল্প, কিছু উল্লাস আর কিছু অমূল্য স্মৃতি। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। নিউ ইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবিপিসির বার্ষিক বনভোজন হয়েছে। 4 চিলড্রেন পিকনিক স্পটে আয়োজনে প্রতি বছরের মতো সম্মাননা জানানো হয় নিউ ইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের। এবিপিসি সদস্য, তাদের পরিবার ও শিশুদের জন্য খেলাধুলার আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠানস্থল। সব মিলে সবার অংশগ্রহণে বনভোজন পরিণত হয় এক মিলন মেলায়। র্যাফেল ড্রতে ছিল আকর্ষণীয় পুরস্কার। ড্র শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সমাপনী আয়োজনে গান পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। সবাই ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি শাহ ফারুক এবং অন্যরা। এবারে অন্যান্য সংবাদ। হরমুজ প্রণালীতে 2টি ট্যাঙ্কারে ইরানের হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ইরানের সাথে আবারও যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেছেন, হরমুজ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। পণ্যবাহী জাহাজ থেকে 20% টোল আদায় করা হবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে IRGC। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন।
হরমুজ প্রণালীতে জ্বালানি তেলবাহী দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ভারতের এক নাবিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮ জন। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের ট্যাঙ্কার মোম্বাসা ও আল বাহিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি সেনারা, যা লজ্জাজনক। উত্তেজনার মধ্যেই ইরানে নতুন করে অবরোধের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে চলাচলকারী পণ্যবাহী জাহাজে ২০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসকে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তেহরানের সাথে আবারও যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। এর আগে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার চেষ্টায় কংগ্রেসের উভয় কক্ষে বিল পাশ করলেও এতে অনুমোদন দেননি ট্রাম্প। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার জেরে দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহের সহ ইরানের বিভিন্ন স্থানে রাতভর একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত, বাহরাইন, ওমান ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের মোসাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তার বিরুদ্ধে আরও অভিযোগ, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ক্ষমতাচ্যুত করে দেশটির নেতৃত্বে বসার ষড়যন্ত্র করছিলেন আহমেদিনেজাদ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সুইডেনে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নতুন একটি আইন কার্যকর হয়েছে। 13 জুলাই থেকে কার্যকর এই আইনের আওতায় 6টি সরকারি সংস্থা তাদের দায়িত্ব পালন করছে। কারো বৈধভাবে সুইডেনে থাকার অধিকার নেই বলে সন্দেহ হলে পুলিশ সুইডিশ সিকিউরিটি সার্ভিস অথবা মাইগ্রেশন এজেন্সিকে জানাতে বাধ্য থাকবে তারা। সুইডিশ সরকারের দাবি, এই আইনের মাধ্যমে দেশে গড়ে ওঠা রাষ্ট্রীয় নজরদারির বাইরে থাকা অবৈধ অভিবাসীদের সংখ্যা কমানো এবং বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারীদের শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। তবে আইনটি কার্যকরের আগেই দেশজুড়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। নেপালে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকারের বিরুদ্ধে নতুন করে জেনজি বিক্ষোভ শুরু হয়েছে। কাঠমান্ডুতে জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে অ্যাপ ভিত্তিক এক বাইক চালকের আত্মহত্যা ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ক্ষমতার অপব্যবহার, দরিদ্রদের প্রতি নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি দাবি করছেন। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করেছে নেপাল সরকার। প্রবাসীদের দেশের দুঃসময়ের কাণ্ডারি উল্লেখ করে তাদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মালয়েশিয়া বিএনপির নেতারা। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক ABM জাকারিয়া ও ফিরোজ আলমের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতারা একথা বলেন। বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া শাখা এই সংবর্ধনার আয়োজন করে। সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন রিপনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ডক্টর আহমেদ বোরহান, সংগঠনের সভাপতি ইমাম হোসেন এবং অন্যরাও বক্তব্য রাখেন। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সোমবার সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিদ্রোহীদের অভিযোগ, সৌদি আরব হুতি নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে বোমা হামলা চালালে তারা পাল্টা হামলা করে। এই ঘটনার মাধ্যমে দুপক্ষের 4 বছরের অলিখিত যুদ্ধবিরতির অবসান ঘটেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বে সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, হুতি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরব মাঝ আকাশেই প্রতিহত করেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী পুলিশ একটি মুসলিম ধর্মীয় সমাবেশকে লক্ষ্য করে কথিত চরম ডানপন্থী সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে 12 জনকে গ্রেফতার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সন্দেহভাজনদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং কয়েকজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ইংল্যান্ডের সাফোকে ইউকে ইজতিমা নামে একটি বৃহৎ ইসলামিক সমাবেশকে কেন্দ্র করে বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির তথ্য পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়। সমাবেশে প্রায় 15,000 মানুষ অংশ নিয়েছিলেন বলে জানানো হয়েছে। যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিল ঘটনাটিকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে।
কানাডার টরন্টোয় মঞ্চস্থ হয়েছে বাংলাদেশের বহুল আলোচিত নাটক দেওয়ান গাজীর কিস্সা। জার্মান নাট্যকার ব্রেটল্ড ব্রেকটের নাটক অবলম্বনে নির্মিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম। প্রবাসে নাটক মঞ্চায়নের নানা সীমাবদ্ধতা অতিক্রম করে দর্শকদের মুগ্ধ করেছে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্য প্রতীচ্য এর এই প্রযোজনা। দর্শকে পরিপূর্ণ মিলনায়তনে নাট্যপ্রেমীরা নির্মল আনন্দের সঙ্গে নাটকটি উপভোগ করেন। ভালো লেগেছে। এই নাটক আমরা ঢাকাতেও একাধিকবার দেখেছি। পুরো নাটকটি হচ্ছে হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস, যেটা হচ্ছে যে গরিব এবং বড়লোক। টিকিট সোল্ড আউট প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে। এই অভিভূত সারা জন্য দর্শকদের প্রতি, টরন্টোবাসীর প্রতি কৃতজ্ঞ চিত্তে অন্তরে নমস্কার জানাই। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সব শেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যুক্তরাষ্ট্রের মেইনে আইসের গুলিতে বৈধ অভিবাসী নিহত, 1 সপ্তাহে দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনায় শহর জুড়ে বিক্ষোভ। নিউ ইয়র্কের ম্যানহাটনে গৃহহীনদের অবৈধ আস্তানা নিয়ে সংকটে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা, এলাকা জুড়ে অপরাধ বিশৃঙ্খলার রাজত্ব। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প মনোনীত প্রার্থী টড ব্ল্যাঞ্চকে নিয়ে বিতর্ক, রাজনৈতিক স্বার্থে বিচার বিভাগকে ব্যবহারের অভিযোগ। এবং হরমুজে পণ্যবাহী জাহাজ থেকে 20% টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের, গৃহবন্দী ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাচ্ছে চ্যানেল আয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।